এই ফোনটা এতটাই স্লিম যে বর্তমান সময়ের বেশ কিছু মোবাইলের ক্যামেরা বাম্পের চাইতেও এটার থিকনেস কম, মানে তার চাইতেও এটা স্লিম। এটার থিকনেস অনলি 6.49 মিলিমিটার। এই ফোনটাতে কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে, রিয়ার প্যানেলটাও কার্ভ। আপনি যখন ফোনটা হাতে নেবেন আপনার কাছে মনে হবে কোনো একটা পেপার পিসের মতো, কোনো মানে হার্ডবোর্ড টাইপের যে পিসগুলো হয়ে থাকে ওরকম কিছু ধরে আছেন। খুবই লাইট ওয়েটের ডিভাইস এবং এটা টেকনোর মোবাইল, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। টেকনো স্পার্ক 40 সিরিজ রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করছে ওরা এবং বেশ কিছু ডিভাইস নিয়ে আসছে। আর ওখানের এই সবচাইতে বড় ভাই হচ্ছেন ইনি, যেখানে কিনা ওরা মিডিয়াটেক হেলিও Z200 ব্যবহার করছে এবং এটা ওয়ার্ল্ডের প্রথম ডিভাইস যেটাতে এই প্রসেসর দিয়ে আসছে। এমনকি বলা হচ্ছে 4Gর মধ্যে সবচেয়ে শক্তিশালী চিপ এটাই। শুধু এটুকুই নয়, ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু আমরা দারুণ কিছু দেখছি। একটা কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে 1.5K রেজলিউশনের এবং এটা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটও দিতে পারে। সেই সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5200 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেমের বক্সে পেয়ে যাবেন। পাশাপাশি এই ডিভাইসটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় 30 ওয়াট পর্যন্ত। জি, যেখানে আপনার আমার এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো অনেক কম ওয়াট নেয়, সেখানে উনি 30 ওয়াটে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট নিচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করব। তবে এত স্পেক দেখে আগেই লাভ দিয়ে পড়েন না, আগে বিস্তারিত সবকিছু জানেন বুঝেন, তারপরে আপনার কেনার ডিসিশন মেক করেন। এমন অনেক বিষয় আছে যেগুলোর কারণে হয়তো আপনি নাও কিনতে পারেন। স্পার্ক 40 প্রো প্লাস বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় 8/256GB এবং এর দাম রেখেছে 24,999 টাকা, বা বলতে পারেন 25,000 টাকা। 25,000 টাকার এই ডিভাইসটা সত্যি বেশ স্লিম। 6.49 মিলিমিটার খুবই কম বর্তমান সময়ের যে স্মার্টফোনগুলো দেখি তাদের সাথে কম্পেয়ার করতে গেলেও। এতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়ার মতো সুযোগ ঠিকই হয়নি, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ডুয়াল স্পিকার রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইন ডিসপ্লেতে থাকছে, আন্ডার ডিসপ্লে আর কি, যার পজিশন একেবারে নিচ দিকে না হলেও একটু নিচের দিকেই বলা যায়। তবে এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। ফোনটার ওজন মাত্র 160 গ্রাম। তো ওই যেটা বলছিলাম, একটা পেপার পিসের মতো মনে হবে যে কোনো একটা হার্ডবোর্ড জাতীয় কিছু জাস্ট ধরে আছেন, ওরকম একটা ফিল দেয় আর কি। IP64 এর রেটিং রয়েছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, তবে পানিতে চুবানো কিন্তু একদমই উচিত হবে না। আর ওরা ক্লেম করছে এটা নাকি ড্রপ রেসিস্ট্যান্ট, মানে মোটামুটি 1.5 মিটার উপর থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই। না, ভাঙে নেই। আমি 1.5 মিটার থেকে যদিও বা ফেলিনি, এবার একটু উপর থেকে ফেলি, কি হলো কে জানে। না, টিকে আছে আর কি। তবে এই কাজ ভাই করতে যায় না, খালি দেখা যাবে যে কোনো সময় হয়তো ফ্লোরের উপরে পড়লে ভেঙেও যেতে পারে। ফোনের ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ। এটা অ্যামোলেড প্যানেল যেখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 4500 নিটস পর্যন্ত এই ডিসপ্লেটা ব্রাইটনেস দিতে পারে। আর এটা 1.5K রেজলিউশনের। প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো এবং যথেষ্ট শার্প একটা ডিসপ্লে। ইভেন আপনি যখন 25,000 টাকায় কিনছেন, এই প্রাইস পয়েন্টের যতগুলো অফিসিয়াল ডিভাইস রয়েছে তার চাইতে এই ডিসপ্লেটা আপনার কাছে একটু বেশি শার্প মনে হবে। কার্ভ ডিসপ্লে, যার ফলে বেজেল এরিয়া আরও কম মনে হয়। আপার চিন লোয়ার চিন এমনিতেও বেশ ন্যারো, তবে লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা। সব মিলে আর কি বেশ ইমার্সিভ একটা ভিউ দিতে পারে। ওদিকে 5 যে কাটআউটটা রয়েছে এটা কিন্তু টপ সেন্টারে থাকছে। এই ডিসপ্লের কালারটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে। একুরেট কালার বলতে পারছি না, তবে আপনি এটাতে মানে যে কোনো কিছু দেখে মজা পাবেন। সে যে কোনো ছবি হোক, ভিডিও হোক, মিডিয়া কনজামশন যাই করেন না কেন আপনার কাছে ভালো লাগবে, এমনকি গেমিং টাইমেও। সব অ্যাপের ক্ষেত্রে কিন্তু 144 হার্টজ পর্যন্ত পাবেন না। আপনি বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত পাবেন, কিছু 144 হার্টজ। কোনো অ্যাপ রয়েছে যেগুলো আবার 90 হার্টজেও লক থাকে, ওই পর্যন্তই আসে, এর বেশি পাবেন না। তবে ওভারঅল বেশ স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়, মানে 60 হার্টজের উপরে যখন যায় তখন এমনিতেও ভালো লাগে। বাট এটা একটু বাড়তি সুবিধা দিচ্ছে 144 হার্টজ পর্যন্ত। আপনারা হয়তো বা জানেন ওদের একটা স্পেশাল চিপ আছে, ওরা এটা ব্যবহার করছে, T1 মনে হয়। সো একটু বাড়তি মজা পাওয়া সম্ভব আর কি। আর এমনিতে টাচ রেসপন্স ভালো, এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো। পিক ব্রাইটনেস তো আমরা 45 নিটস পর্যন্ত দেখছি, যেটা নির্দিষ্ট কোনো পিক্সেলে নির্দিষ্ট কোনো সময় আসতে পারে। তবে আউটডোরে এটা খুব ভালোভাবে দেখার উপযোগী, ডিরেক্ট সানলাইটও আপনি চালাতে পারবেন স্ট্রাগল ফ্রি। এখন যেহেতু এটা একটা কার্ভড ডিসপ্লের ফোন, আবার খুবই স্লিম, আপনি যখন এক হাতে নিয়ে ব্যবহার করতে যাবেন মিসটাচ একটু হতে পারে, যেটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা ফেস করেছি। এখন যারা কিনা এই ধরনের কার্ভড ডিভাইস ব্যবহার করে তারা এই ব্যাপারগুলো জেনে শুনেই ব্যবহার করে। এই ব্যাপারটা আপনার কাছে ম্যাটার করে কিনা কমেন্ট করে জানাতে পারেন। অলরেডি ডিসপ্লে ওয়াইজ আমি মনে করি এই প্রাইস পয়েন্টের খুব ভালো একটা ডিসপ্লে দিচ্ছে, এটা স্বীকার করাই যায়। এরপর যদি আমরা চলে আসি পারফরমেন্স সেকশনে, এখানে এসে একেবারে লেটেস্ট একটা চিপ আমরা দেখছি, যা হলো মিডিয়াটেক হেলিও Z200, যা 6 ন্যানোমিটারে তৈরি করা একটা প্রসেসর। এখন এইখানে আমরা দেখতে পাই মোট 8টা কিন্তু কোর রয়েছে। এর মধ্যে 2টা কোর হলো 2.2 গিগাহার্টজের, যা A76 এর। পরবর্তী 6টা কোর হলো 2.0 গিগাহার্টজ Cortex A55। বিষয় তাহলে কি দাঁড়াইলো? সেম টু সেম মনে হচ্ছে, মিডিয়াটেক হেলিও Z100 এর মতো, Z99 এর মতো লাগছে। তাই
তাই বলতে পারেন একটু টুইকড ভার্সন, মানে ওইটার চাইতে এখানে যে অনেক আহামরি লেভেলের বিগ জাম্প দিচ্ছেন ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম কিছু নয়। এটা একটা আপডেটেড জেনারেশনের প্রসেসর, ওগুলোর উপরে হালকা টুইক করা হয়েছে বলতে পারেন। তো আপনি যদি চিন্তা করেন আমি ডায়মেনসিটি সিরিজের মতো কোনো একটা রেজাল্ট পেয়ে যাব বা ডায়মেনসিটির যে একটু বেটার চিপগুলো রয়েছে সেরকম না, সেরকম কিছু না। তবে এটা ঠিক 4G যে চিপগুলো রয়েছে আশেপাশে তাদের মধ্যে এটা সেরার কাতারে আছে। UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, এটা 8 এবং 256GB ভ্যারিয়েন্টে এসছে, আর এটা রান করছে কিন্তু HiOS 15 বেসড অন Android 15। নর্মালি টেকনোর এই ধরনের ডিভাইসগুলোতে দুইটা মেজর আপডেট আসার কথা, আমি অফিসিয়াল কোনো তথ্য যদিও পাইনি, তবে সেটুকু আশা করা যায়। এখন ফোনটা হাতে নিয়ে অন করে যখন আপনি কিনা এর অ্যাপ ড্রয়ারে বা অ্যাপ গ্যালারিতে যাবেন তখন গিয়ে দেখবেন যে প্রচুর ব্লোটওয়্যার রয়েছে, একদম প্রচুর পরিমাণে। এগুলো প্রয়োজন না হওয়ারই কথা, আনইনস্টল করে নিলে ভালো। যতদূর সম্ভব এগুলো স্পন্সর্ড এবং এ কারণে হয়তো ফোনটা একটু কম দামে আসতে পারছে আর কি। মানে এটা যে স্পেক দিচ্ছে সেই স্পেক তো আসলে এরকম প্রাইস পয়েন্টে খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এগুলো আনইনস্টল করে নিন, এই হচ্ছে গিয়ে মোট কথা। এই ফোনটা থেকে রেগুলার পারফরমেন্স আমরা টেকনোর এই প্রাইস পয়েন্টের অন্য যে ডিভাইসগুলো দেখি সেটা কেমন সিরিজ বলতে পারেন বা স্পার্ক সিরিজের যে অন্য ডিভাইসগুলো রয়েছে অ্যাজ লাইক আ সেম পারফরমেন্স আমি ডেলিভার করতে দেখছি না। ওরকম কোনো ব্যাপার না যে নতুন প্রসেসর আছে খুব আহামরি লেভেলের জাম্প দিচ্ছে, এরকম কিছুই আমার মনে হয়নি। ডে টু ডে লাইফে ব্যবহার করার জন্য একটা ডিসেন্ট পারফরমেন্স সে ডেলিভার করতে পারছে ঠিকভাবেই। যেমন অ্যাপগুলো দেখছেন যে ওপেন ক্লোজ করতে খুব একটা টাইম নিচ্ছে না, ডিসেন্ট জায়গায় আমি বলবো এটাকেও। তারপরে অ্যাট এ টাইমে আপনি যদি 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তবে ভারী অ্যাপ্লিকেশন যদি আরও বেশ কিছু হয় সেগুলো লং টাইম ধরে রাখতে ব্যর্থ হতে পারে এবং ক্র্যাশ করতে পারে। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে দেখেছি এখানে মেসেজিং এই সমস্ত কাজগুলো ঠিকভাবে করা যাচ্ছে, ভিডিও দেখা সেগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। একই সাথে আমরা একটু ছবি ভিডিও এডিট করে দেখছিলাম, সে কাজগুলো উনি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে এবং এই কাজগুলো করতে গিয়ে ফোনটা ওভারহিটিংয়ে যাচ্ছিল না, হালকা ওয়ার্ম হয়, বাট ওভারহিট বা থার্মাল থ্রোটল করছে ও পর্যন্ত যায়নি, ওই সমস্যা আমরা ফেস করিনি। গেমিংয়েও এই প্রাইস পয়েন্টের ফোনের মতোই রেজাল্ট দিচ্ছে অফিসিয়াল যে ডিভাইসগুলো রয়েছে। আপনি এর বেশি এক্সপেকটেশন রাখলে ভুল হচ্ছে অবশ্যই। আপনি পাবজির মতো গেমগুলো একটু লোয়ার সেটিংসে যদি খেলেন তাহলে দেখা যায় যে ও হ্যান্ডেল করতে পারবে। আর এই ধরনের পাতলা ফোনগুলো দিয়ে গেমিংয়ে খুব একটা মজা যে পাওয়া যায় এমনটা আমি কাউকে দেখিনি আসলে। তবে যেটা হয়, আপনি যদি একটু হাই সেটিংসে গিয়ে গেম প্লে করতে চান তখন কিন্তু ফোন ভালোই হিট জেনারেট করে এবং পারফরমেন্স ড্রপ করে। ওই ক্ষেত্রে আপনি যদি লোয়ার সেটিংসে নিয়ে খেলেন সেটা পাবজির ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট দিবে। ফ্রি ফায়ার আপনি হাই সেটিংসেও খেলতে পারেন এবং এই ডিভাইসটা রিকমেন্ড করা যেতে পারে সেই জায়গা থেকে। তবে আবারও বলবো, ডেডিকেটেডলি গেমিংয়ের জন্যই যদি নিতে চান তাহলে ভুল হবে। ডেডিকেটেডলি গেমিং ফোন নিতে হলে আপনাকে আসলে এই অফিসিয়াল মার্কেটের বাইরে যেতে হবে হয়তো। এনিওয়ে, আই হোপ আপনার পারফরমেন্স সেকশনটা বুঝতে পারছেন যে এই ডিভাইসের কেমন কি রয়েছে। এবার যদি যাই ক্যামেরাতে, রিয়ারে আমরা দুইটা শুটার দেখবো। মূলত মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে EIS রয়েছে আর অক্সিলারি সেন্সর আছে আরেকটা, প্লাস সামনের ক্যামেরাটা রয়েছে 13 মেগাপিক্সেলের। স্পার্কের ফোনগুলোর ক্যামেরা যে খুব দুর্দান্ত হয় এমন না, ওদের ক্যামেরার জন্য আলাদা সিরিজ আছে কেমন, এবং এই প্রাইস পয়েন্টে আপনি কেমনের ফোনও পেয়ে যাবেন। কেমন কোনটা লঞ্চ করলো, কেমন 50 না 40 যেটাই হোক, ওইটার ক্যামেরা এর চাইতে বেটার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি দেয় এর মেইন ক্যামেরা, ডিলাইটে শার্পনেস ডিটেল ভালো আছে এবং অনেক অফিসিয়াল ফোনের চাইতে এইটার এক্সপোজার কন্ট্রোলিং বেটার মনে হয়েছে আমার কাছে। যদিও বা মানে এটাকে একদম টপ লেভেলে রাখা যাবে না, কারণ টপ লেভেলে ওদের কেমন সিরিজটাই এগিয়ে থাকবে আবারও বলবো, তবে অনেক ফোনের থেকেই বেটার রেজাল্ট দিতে পারে। লো লাইটের ছবিগুলোতে কিছুটা সময় নেয়, খুব স্টেডি হাতে যে ধরে রাখতে হবে ব্যাপারটা এমন না। EIS এখানে আছে, OISটা মূলত কাজে লাগবে এক্ষেত্রে, এবং তাতে করে একটু সময় লাগলেও আপনি স্টেডিভাবে ধরে রাখতে পারবেন, সমস্যা হবে না। বেশ কিছু ক্লিকেই ইউজেবল বের করা সম্ভব হয়, যদিও কন্ট্রাস্ট লেভেলটা অনেকটাই বাড়িয়ে দেয়, এতে করে ছবি আরও বেশি কালারফুল আর একটু মানে ছবিগুলো দেখতে আর কি ঝকঝকে ফকফকে লাগে। সো আই হোপ সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি এখান থেকে লো লাইটে বের করতে পারবেন, যদি সোর্সটা মোটামুটি ভালো থাকে, লাইটিং সোর্স মোটামুটি ভালো থাকলেই হলো। এটাতে পোর্ট্রেট মোডে আপনি আবার কম করে হলেও 2টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন। এখন দ্বিতীয় যে ফোকাল লেন্থ মানে 2x, সেটার ছবিগুলো বরং দেখতে ভালো লাগে কিন্তু একটু সফট করে, যেহেতু এটা ডিজিটাল জুম করে দেয়, আপনার প্রসেস স্টিল কিছুটা সফটনেস মনে হয়, স্কিনটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, দেখতে তো ভালোই লাগে, তবে ন্যাচারাল টোনের একটা অভাব থাকে আর কি। এজ ডিটেকশন মোটামুটি ওকে, ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাচ করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডেলাইট কন্ডিশনে বা সানলাইট কন্ডিশনে কিন্তু ভালোই ডিটেল দিতে পারে এবং অনেকটা ন্যাচারাল একটা টোন ক্রিয়েট করে তখন, কিন্তু ইনডোরের দিকে এটা বেশ পরিমাণ সফট করে ফেলে। লো লাইটে আসলে ভালো রকমের সফটনেস অ্যান্ড গ্রেইনের দেখা পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ। ভিডিওতে স্ট্যাবিলিটি আপনি একটু কমই পাবেন, খুব আহামরি লেভেলের স্ট্যাবল না, সেই সাথে ভিডিওতে জিটারিংও আছে। কিন্তু যদি মোটামুটি স্মুথভাবে ভিডিও শুট করেন তাহলে কাজে লাগানো যাবে, কিন্তু যদি খুব বেশি মুভমেন্ট থাকে তখন এই জিটারিংটা অনেকটাই চোখে পড়ে। সো ক্যামেরাতে এটা কোনো আহামরি ডিল না, একেবারে অ্যাভারেজ একটা ডিল আমি বলতে পারি। আর অন্যদিকে স্টেরিও স্পিকার আছে, সাউন্ড মোটামুটি ভালোই লাউড এবং ক্লিয়ার সাউন্ডও দিতে পারে, ডিস্টরশনও নেই, কিন্তু বেশ থিনার টাইপের মনে হবে, সাউন্ডের আপনি ওই ডেপথটা পাবেন না, এমন পরিমাণে পাতলা ফোন। এর ভিতরে স্পিকারের ওই এয়ারের যে গ্যাপটা ওটাই নেই,
সো এখান থেকে আপনি খুব একটা বেটার সাউন্ড আশা করতে পারেন না। ইয়ারপিসের সাউন্ড ঠিক আছে, আই মিন কথা বলার জন্য ওই সাউন্ড আবার ঠিকঠাক আছে। এটার হ্যাপটিক ফিডব্যাকটাও একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে, আর একটু টাইটের দিকে থাকলে আর একটু প্রিমিয়াম ভাব পাওয়া যেত। অবশ্যই কাজের, কিন্তু আর একটু প্রিমিয়াম ভাব দিতে পারতো তখন। ব্যাটারি আছে 5200 mAh এর, যথেষ্ট পাতলা ফোন, তারপরও 5200 mAh এখানে পেয়ে যাচ্ছেন আপনি। বক্সে পাবেন 45 ওয়াটের চার্জার এবং ওয়্যারলেস চার্জার সাপোর্ট নেয় হচ্ছে গিয়ে 30 ওয়াট। এটা আপনি আলাদা করে কিনে নিতে পারেন। ইভেন টেকনো নিজে একটা নিয়ে আসতে দেখলাম, ওটার দামটা কত আমি ঠিক জানি না, বাট ওটা আপনি কিনে নিতে পারবেন, মার্কেটে আছে অ্যাভেলেবল। সেই সাথে এই ফোনটা সাপোর্ট নেয় বাইপাস চার্জিং টেকনোলজি। সুতরাং এই টোটাল চার্জিং সেটআপের যে কম্বোটা, এই জায়গাটা খুবই ভালো করছে। ব্যাটারিও বেশ বড়, একই সাথে চার্জার অনেক বড় আছে। আবার অনেকেই চায় ওয়্যারলেসলি চার্জ করতে। এখন এই ধরনের ফোনগুলো, এই ধরনের ডিভাইসগুলো ফ্ল্যাগশিপ ফোন, বাট আমরা ওয়্যারলেস চার্জ করতে পারি ঠিকই, কিন্তু খুব দ্রুত করা যায় না। কিন্তু আপনি আপনার 25,000 টাকার ফোনে 30 ওয়াট পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিংয়ে, এটা বিশাল ব্যাপার। এই ফোনটা গেমিং টাইমে বেশ ভালো রকমেরই ব্যাটারি বার্ন করে, তবে রেগুলার ইউজার যদি হয়ে থাকেন, নর্মালি ইউজ করতে থাকেন, সেক্ষেত্রে একদিন প্লাস টাইম সহজেই ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি 8 ঘন্টার মতো একটা এসএসডি পেয়ে যাবেন। এই ফোনটাতেই বেশ কিছু এআই এরও ফিচার্স রয়েছে। এআই ফ্ল্যাশ স্ন্যাপ রয়েছে, এআই ইরেজার রয়েছে, এআই জিসি পোর্ট্রেট, ওই ধরনের ফিচার্স এখানে আছে, যেগুলো আমরা টেকনোর এখনকার দিনের প্রায় প্রত্যেকটা ডিভাইসে এই ফিচার্সগুলো দেখি। সেই সাথে টেকনোর যে ফ্রি লিঙ্ক ফিচার, সেটাও পেয়ে যাচ্ছেন। ওই টেকনো টু টেকনো কথা বলা যায়, আমরা এর আগে একটা শর্টস দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছিলেন। তো এরকমই এখন টেকনো স্পার্ক 40 প্রো প্লাস, এটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টে বেশ কিছু ইউনিক জিনিসপত্র দিচ্ছে। যেমন বলতে পারি 1.5K রেজলিউশন দিচ্ছে। তারপর যদিও এটা টেকনো স্পার্ক 40 প্রোতেই ওরা 20,000 টাকায় দিয়ে ফেলছে, তারপরে এই প্রাইস পয়েন্টের জন্য অন্য অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ডেফিনেটলি ইউনিক। দেন মিডিয়াটেক Z200 দিচ্ছে। তারপরে এই ফোনটার যে চার্জিং সিস্টেমটা, এটাও বেশ ইউনিক, বাট কমতিরও কিছু জায়গা আছে। যেমন স্পিকার কোয়ালিটি নিয়ে আপনারা মনে হয় না যে খুব একটা সন্তুষ্ট হতে পারবেন। অনেকের 3.5mm হেডফোন জ্যাক দরকার হয়, তবে এই ফোন আসলে দেওয়া সম্ভব ছিল না, এটা বলে লাভ নেই। দেন আইপি রেটিংয়ে একটু পিছিয়ে আছে। অনেক ফোনেই দেখা যায় যেগুলো পানির নিচে নিয়ে ছবি তোলা যায়, তো ওই জায়গাটা একটু আমরা হয়তো বা পিছিয়ে পড়বো। এর বাইরে বাকি বিষয়বস্তুগুলো কিন্তু এই প্রাইস পয়েন্টের অন্যান্য ডিভাইসকে বিট করে খুব সহজেই। যারা কিনা খুবই স্লিক, স্টাইলিশ, গুড লুকিং, স্লিম এবং ভালো ডিসপ্লে যুক্ত একটা ডিভাইস খুঁজছেন, অফিসিয়াল হতে হবে এই প্রাইস পয়েন্টে, তাদেরকে খুব সহজেই কিন্তু এটা রিকমেন্ড করা যায়। আর যাদের কিনা ভালো ক্যামেরা দরকার, গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন দরকার, তাদেরকে এটা খুব একটা সন্তুষ্ট যে করতে পারবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।